আমি যদি ওকে পেছনে বেঁধে টেনে নিয়ে যেতাম, কোনো প্রশ্ন উঠত না। কিংবা চিরিহীন মাছটা যদি ডিঙিতে থাকতো, তাহলেও সংশয় থাকতো না কোনো। কিন্তু পাশাপাশি বাঁধা অবস্থার একসঙ্গে ভেসে যাচ্ছে ওরা। এবং বুড়ো ভাবল, ওই বরং নিয়ে যাক আমাকে, যদি এতে আত্মতুষ্টি হয় ওর। স্রেফ ধূর্ততার জোরে আমি হার মানিয়েছি ওকে। আর তাছাড়া ও তো কোনো ক্ষতি করেনি আমার। ওরা স্বচ্ছন্দ গতিতে এগিয়ে যাচ্ছে। হাতে দুটো লোনা পানি হাত দুটো লোনা পানিতে ডুবিয়ে রেখেছে পুরো। চেষ্টা করছে মাথা ঠিক রাখতে। পুঞ্জ মেঘে ছেয়ে আছে আকাশ। আর তার উপরে প্রচুর ঘন মেঘ। ফলে বুড়ো বুঝতে পারে সারা রাতই বাতাস থাকবে। ঠায় মাছটার দিকে তাকিয়ে থাকে বুড়ো, ব্যাপারটা সত্যি নিশ্চিত হবার জন্য। প্রায় ঘন্টাখানেক পর প্রথম হাঙরটা আঘাত করলো মাছকে। হাঙরটা হঠাৎ করে আসেনি। কালচে রক্তের মেঘ সমুদ্রের 1 মাইল গভীরে নেমে গিয়ে ছড়িয়ে পড়ায় অতলান্ত পানি থেকে উঠে এসেছে। ও এত দ্রুত আর সম্পূর্ণ অসতর্ক অবস্থায় ভেসে উঠেছিল যে নীল পানি ভেদ করে দিবালোকে বেরিয়ে এলো। তারপর পড়ে গেল সমুদ্রে এবং রক্তের গন্ধ শুকে সাঁতরাতে শুরু করলো ডিঙি আর মাছটা যে পথে গেছে সেদিকে। মাঝে মাঝে গন্ধ হারিয়ে ফেলছে ও, কিন্তু পরক্ষণেই আবার টের পেয়ে যায় তা, অথবা তার রেশ, এবং দ্রুত গতিতে অবিরাম সাঁতরাতে থাকে ওই পথে। ওটা মেকো জাতের একটা বিশাল হাঙর। সমুদ্রের যে কোনো দ্রুততম মাছের সাথে সাঁতরাতে পারে পাল্লা দিয়ে। এবং চোয়াল দুটি ছাড়া ওর অন্য সব কিছুই সুন্দর। ওর পিঠ তলোয়ার মাছের মতোই নীল, পেটটা রূপালি, আর ত্বক মসৃণ ও তেলতেলে। ওর গঠন তরোয়াল মাছের মতো, কেবল ব্যতিক্রম বিরাট চোয়াল দুটো, যেগুলো এখন পিঠের স্থির উঁচু পাখনার সাহায্যে বিদ্যুৎ গতিতে পানি কেটে এগিয়ে আসার সময় পরস্পরের সঙ্গে সেটেছিল। বন্ধ ঠোঁট জোড়ার পেছনে ওর 8 সারি দাঁতের সবকটি ভেতর দিকে বাঁকান। বেশিরভাগ হাঙরের যেমন থাকে, ওগুলো সেরকম সাধারণ ত্রিভুজাকৃতির দাঁত নয়। মানুষের আঙুল খাবার ঢঙে বাঁকা করলে যেমন দেখায় তেমনি। লম্বায় প্রায় বুড়োর আঙুলের সমান এবং দুদিকেই ক্ষুরধার। এই মাছের জন্মই হয়েছে সমুদ্রের অন্য সব মাছকে ভক্ষণ করার জন্য। এবং ওরা এত দ্রুত গতিসম্পন্ন ও শক্তিশালী আর সুশস্ত্র যে কোনো শত্রুই নেই ওদের। এবার গন্ধটা খুব কাছে থেকে পেতে চলার বেগ বাড়ালো ও, এবং ওর পিঠের নীল পাখনাটা পানি কাটতে লাগলো। ওকে দেখে বুড়ো বুঝে গেল এই হাঙরের ভয় ডর বলে কিছু নেই, এবং ওর যা ইচ্ছা ও ঠিকই তা করবে। আগুয়ান হাঙরের দিকে নজর রাখলো ও হারপুনটা তৈরি করে নিয়ে দড়ি বাঁধল তাতে। দড়িটা একটু ছোট, মাছ বাঁধার জন্য খানিকটা কেটে নেওয়া হয়েছে বলে। বুড়োর মাথা এখন একদম পরিষ্কার, সুস্থ, এবং ওর মন কৃতসংকল্প। তবু আশাবাদী হতে পারছে না সে। টিকতে পারলে তো খুবই ভালো, ও ভাবল। আগ্রাসী হাঙরের উপর নজর রাখার ফাঁকে চোখ ফিরিয়ে বিশাল মাছটার দিকে এক ঝলক তাকালো। এটা তো একটা স্বপ্ন হতে পারত, ভাবল সে। আমাকে আঘাত করা থেকে বিরত রাখতে পারবো না আমি, তবে চেষ্টা করলে হয়তো মারতে পারবো। দাতাল ও ভাবল,
তোমার মায়ের কপাল মন্দ। চকিতে নৌকার পেছনে চলে আসে হাঙরটা এবং যখন আক্রমণ করে মাছটাকে, বুড়ো ওর মুখ বাদান আর মোহন চোখ দুটো দেখতে পায় এবং তারপর শুনতে পায় লেজের ঠিক উপরে দাঁত বসানোর শব্দ। পানির উপরে জেগে উঠেছে হাঙরের মাথা, পিঠ ভেসে উঠছে। বুড়োর কানে আসছে বড় মাছটার শরীর থেকে মাংস খুবলে নেয়ার শব্দ। এমন সময় হাঙরের মাথার যে বিন্দুতে ওর দু চোখের মধ্যবর্তী ও নাকের সরল রেখাটা মিলিত হয়েছে সেটা তাক করে সবেগে হারপুন নামিয়ে আনলো ও ওরকম কোনো রেখা আদৌ নেই, শুধু আছে ভারী চোখা নীল একটা মাথা, বড় বড় দুটো চোখ আর হা করা ভয়ঙ্কর সর্বগ্রাসী একজোড়া চোয়াল। কিন্তু ওই জায়গাতেই থাকে মস্তিষ্ক এবং ওখানে আঘাত হানল সে। ক্ষতবিক্ষত হাতে সর্বশক্তিতে মজবুত একটা হারপুন দিয়ে ওখানে আঘাত করল। সাফল্যের আশা না করেই সংকল্প আর প্রচণ্ড বিদ্বেষ নিয়ে ওই আঘাতটা সে করেছে। উল্টে গেল হাঙরটা। বুড়ো দেখল ওর একটা চোখ নেই এবং তারপর দুপাল্লা দড়ি গায়ে জড়িয়ে নিয়ে আরেকবার ডিগবাজি খেলো। বুড়ো জানে ও মরতে যাচ্ছে, কিন্তু হাঙরটা তা মানতেই চাইছিল না। এবার চিত হয়ে লেজ আছড়াতে আছড়াতে স্পিড বোটের মতো পানি চষে ছুটে চলল হাঙরটা। চোয়াল অনবরত খুলছে বন্ধ হচ্ছে, যেখানে ওর লেজ আঘাত হানছে ফেনা ফেনা হয়ে যাচ্ছে সেখানকার পানি, আর ওর শরীরের বারোয়ানায় উঠে গেছে শূন্যে। হঠাৎ শক্ত হয়ে গেল দড়ি, টন টন করে উঠল, তারপর ছিঁড়ে গেল। কিছু সময়ের জন্য সমুদ্রের বুকে নিশ্চল হয়ে ভেসে রইল হাঙরটা এবং বুড়ো অপলক তাকিয়ে থাকলো ওর দিকে। তারপর খুব আস্তে আস্তে ও তলিয়ে গেল। 40 পাউন্ডের মতো নিয়ে গেছে। ক্ষিপ্ত স্বরে বলে উঠল বুড়ো, আমার হারপুন আর দড়িটাও নিয়ে গেছে। ভাবলো মনে মনে। তার উপর এখন আবার নতুন করে রক্ত পড়া শুরু হয়েছে আমার মাছের শরীর থেকে, ফলে এখন আরও জুটবে এসে। মাছটা বিকৃত হয়ে গেছে বলে ওর দিকে আর ফিরে তাকাতে ওর মন চাইল না। হাঙরটা যখন মাছ কামড়ে ধরেছিল ওর মনে হচ্ছিল ওই আঘাত যেন ওর শরীরেই লাগছে। তবে আমার মাছকে যে হাঙর আঘাত করেছে তাকে আমি শেষ করেছি, ও ভাবলো। আজ পর্যন্ত যতগুলো দেখেছি তার মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় দাতাল। খোদা জানেন, আমি অনেক বড় বড় হাঙর দেখেছি, শেষ পর্যন্ত টিকতে পারলে হয়, ও ভাবলো। এখনকার এই ব্যাপারটা যদি স্বপ্ন হতো, যদি সত্যি না হতো, আমার মাছ ধরার ঘটনাটা বিছানায় বাসি খবরের কাগজের উপর আমি শুয়ে থাকতাম একাকী, খুব খুশি হতাম। কিন্তু মানুষের জন্ম তো আর শিকারের জন্য নয়, ও বলল। মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু কখনো পরাজিত হয় না। তবু মাছটাকে মেরেছি বলে খারাপ লাগছে আমার, মনে মনে বলল। এখন সামনে দুঃস্বপ্ন আসছে, অথচ আমার কাছে হারপুনটা পর্যন্ত নেই। দাতালগুলো ভীষণ নিষ্ঠুর হয় আর খুব করিতকর্মা, শক্তিশালী আর চতুর। তবে আমি ওর চেয়েও বুদ্ধিমান ছিলাম না, তা বোধ হয় না, ও ভাবল। সম্ভবত আমি বোধ হয় ওর চেয়ে একটু বেশি সুশস্ত্র ছিলাম। মিছি ভেবো না বুড়ো, নিজেকে শুনিয়ে বলল সে। এই পথ ধরে এগিয়ে যাও এবং বিপদ এলে মোকাবেলা করো তাকে। তবু চিন্তা আমাকে করতেই হবে, ও ভাবল, কারণ এটাই আমার শেষ সম্বল, এই মাছ আর বেসবল। আচ্ছা, আমি যেভাবে মস্তিষ্কে আঘাত করেছি ওকে, সেটা দেখলে গ্রেট ডিমাগিও কি খুব তারিফ করতো আমার? অবশ্য ব্যাপারটা তারিফ করবার মতো এমন কিছু আহামরি নয়, ও ভাবল। যে কোনো লোকই পারবে।
আচ্ছা, আমার হাত দুটোর অবস্থা কি অস্থিনালের ব্যথার চেয়েও খারাপ? বলতে পারবো না। জীবনে একবারই মাত্র গোড়ালিতে আঘাত পেয়েছিলাম আমি। সাঁতার কাটার সময় স্টিংরের গায়ে পাড়া পড়তে ও লেজের ঝাপটা মেরেছিল আমাকে, আর তাতেই আমার পায়ের চেটো অবশ হয়ে যায় এবং আমি ভীষণ ব্যথা পাই। কোনো খুশির কথা ভাবো, বুড়ো বলল সে। প্রতি মুহূর্তে এখন তুমি এগিয়ে যাচ্ছ বাড়ির দিকে। 40 পাউন্ড খোয়া যাওয়ায় তোমার নৌকাটাও বেশ হালকা হয়ে গেছে। ভাটিতে ঢোকার পর কী ঘটতে পারে তা ওর ভালোই জানা আছে, কিন্তু এখন আর ওর কিছুই করবার নেই। নিশ্চয় আছে, জোর গলায় বলে উঠল সে। একটা বৈঠার গোড়ায় আমি আমার ছুরিটা বেঁধে নিতে পারি। হাল বগলের তলায় রেখে এবং পালের দড়িটা পা দিয়ে চেপে ধরে ঠিক তাই করল সে। এখনও ও বলল, আমি সেই বুড়ো, তবে আর নিরস্ত্র নই। ফুরফুরে হাওয়া বইছে, তরতর করে এগিয়ে চলেছে নৌকা। মাছের সামনের অংশটা একবার ও তাকিয়ে দেখল এবং ওর আশা কিছুটা ফিরে এলো আবার। আশা হারিয়ে ফেলা বোকামি, ও ভাবল। তাছাড়া আমার বিশ্বাস এটা পাপ। পাপ নিয়ে চিন্তা করো না, নিজেকে সাবধান করে দিল ও। পাপ ছাড়াও এখন অনেক সমস্যা আছে, আর এ ব্যাপারে তো আমার কোনো জ্ঞানই নেই। আমার কোনো জ্ঞান নেই এ ব্যাপারে, এবং আমি এতে আদেও বিশ্বাস করি কি না তা আমি নিজেও জানি না ভালো করে। হয়তো মাছটাকে মেরে ফেলাও একটা পাপ, কিন্তু তা সত্ত্বেও কাজটা আমি করেছি বোধহয় নিজেকে বাঁচিয়ে রাখতে এবং আরও অনেক লোকের মুখে আহার তুলে দেবার জন্য। আর এক অর্থে সব কাজই তো পাপ। পাপের কথা ভেবো না। এসব ভাবাভাবির জন্য বহু দেরি হয়ে গেছে এখন। আর তাছাড়া এটা করার জন্য কিছু লোককে মজুরিও দেয়া হয়। যাদের ব্যাপার তাদেরকেই মাথা ঘামাতে দাও। জেলে হবার জন্য তোমার জন্ম যেমন মাছ হবার জন্যই জন্মেছিল ওই মাছটা। সান পেদ্রো জেলে ছিল, গ্রেট ডিমাগিওর বাবাও তাই। কিন্তু ও যেসব ব্যাপারে জড়িয়ে পড়েছে সেগুলো সম্পর্কে ভাবতে ওর ভালো লাগছিল। আর যেহেতু ওর কাছে পড়বার মতো কিছু নেই, নেই একটা রেডিও, ভাবনার রাজ্যেই মশগুল হলো ও এবং পাপ সম্পর্কে ভাবতে লাগলো অবিরত। কেবল নিজের বেঁচে থাকা আর খাবার হিসেবে বিক্রির জন্য মাছটাকে বধ করনি তুমি, ও মনে মনে বলল। তুমি ওকে মেরেছ তোমার অহংকারের জন্য, আর তুমি একজন জেলে বলে। যখন ও বেঁচে ছিল তখন ওকে ভালোবেসেছ তুমি, আর এখন মরে যাবার পরেও বাসছ। কারুকে যদি ভালোবাসা যায় তাকে মারলে পাপ হয় না, নাকি আরও বেশি? তুমি বড্ড বেশি আজে বাজে চিন্তা করো, বুড়ো উচ্চস্বরে বলল ও। তবে ওই দাতালটাকে বধ করা উপভোগ করেছ তুমি, ভাবল সে। তোমার মতোই মাছ খেয়ে বেঁচে থাকে ওরা। কিছু কিছু হাঙর যেমন আবর্জনা ভুক যা পায় তাই খায়, ওরা সেরকম নয়। ওরা সুন্দর এবং মহৎ। ভয় কাকে বলে জানে না। আত্মরক্ষার জন্য আমি ওকে মেরেছি, সাফাই গাইল বুড়ো। আর মেরেওছি বেশ দক্ষতার সঙ্গে। তাছাড়া ও ভাবল, এভাবেই সকলে কোনো না কোনো উপায়ে একে অন্যকে মেরে চলে। মাছ ধরা আমাকে বাঁচিয়ে রাখে, আবার এটাই প্রতিনিয়ত মেরে ফেলছে আমাকে। ছেলেটাও বাঁচিয়ে রাখে আমাকে, ও ভাবল। এভাবে আমার নিজেকে প্রবঞ্চনা করা উচিত হচ্ছে না। মাছের যেখানটায় কামড় বসিয়েছিল হাঙর ঝুঁকে পড়ে সেখান থেকে ও খানিকটা মাংস খসিয়ে আনলো। মুখে পুরে মাছটা চাখল সে। উৎকৃষ্ট আর স্বাদু মনে হলো।
স্বাদু মনে হলো। বেশ শক্ত আর রসালো, একেবারে আসল মাংসের মতো, অথচ লালচে নয়, কোনো রকম আঁশ নেই। এ মাছ যে বাজারে ভীষণ চড়া দামে বিকবে তাও ভালো করেই জানে, কিন্তু সমুদ্রের পানি থেকে এর গন্ধ দূরে সরিয়ে রাখার কোনো উপায়ই নেই। তাই বুড়োর বুঝতে অসুবিধে হলো না সামনের চরম বিপদ আসছে। নিটোল বাতাস বইছে, তবে এখন উত্তর পূর্ব দিকে সামান্য সরে গেছে এর গতি। বুড়ো জানে এর অর্থ বাতাস আর পড়বে না। সামনের দৃষ্টি প্রসারিত করল বুড়ো, কিন্তু কোনো পাল বা জাহাজ কিংবা তার ধোঁয়া চোখে পড়ল না। কেবল তার সামনের গলুই বরাবর সমুদ্র ভেঙে লাফিয়ে উঠছে উড়ন্ত মাছের দল, তারপর ভেসে চলে যাচ্ছে দুপাশে। আর এখানে সেখানে সামুদ্রিক লতাগুল্মের হলুদ ছোপ, এমনকি একটি পাখিও দেখতে পায় না সে। যখন দুটো হাঙরের প্রথমটাকে দেখতে পেল ও প্রায় 2 ঘন্টা কেটে গেছে। এই সময়টা পেছনের গলুইয়ে হেলান দিয়ে কাটিয়েছে ও। মাঝে মাঝে মার্লিনের গা থেকে মাংস তুলে নিয়ে মুখে পুরেছে, চেষ্টা করেছে বিশ্রাম নিতে আর গায়ে বল রাখতে। আহ শব্দ করে ওঠে ও। এই শব্দের কোনো বিকল্প নেই, এবং সম্ভবত এটা শুধুই অব্যক্ত একটা ধ্বনি, যেমনটা নিজের অজান্তেই করে মানুষ যখন সে বুঝতে পারে পেরেকটা তার হাত ফুটো করে তক্তায় গিয়ে বিঁধেছে। জোড়া রাক্ষস, চেঁচিয়ে উঠল ও। ইতিমধ্যে সে দ্বিতীয় পাখনাটা দেখতে পেয়েছিল। আসলে আসছে প্রথমটার পেছনে, বাদামি রঙের ত্রিভুজাকৃতি পাখনা, আর লেজের গতি দেখে ও বুঝতে পারল ওগুলো কোদালমুখো ভোঁতা নাকের হাঙর। মাছের গন্ধে উত্তেজিত হয়ে উঠেছে ওরা, এবং সর্বগ্রাসী ক্ষুধার জ্বালায় এত উত্তেজিত হয়ে উঠেছে যে একবার খেয়েই হারিয়ে ফেলছে গন্ধের। তবু একটু একটু করে ঠিকই ব্যবধান কমিয়ে আনছে ওরা। পালের দড়ি বেঁধে হালটা আটকে নিল বুড়ো, তারপর ছুরি বাঁধা বৈঠাখানা তুলে নিল হাত বাড়িয়ে। যথাসম্ভব হালকাভাবে ওটা উঁচু করলো সে, কারণ ব্যথায় ওর হাত দুটো বেঁকে বসেছে। তারপর আঙুলের খিল ছাড়াতে মুঠি খুলে ফের আলতোভাবে বন্ধ করলো বৈঠার উপর, এবং তারপর হাত দুটো যেন ব্যথা সহ্য করতে পারে আর লক্ষ্য নড়ে না যায় তাই মুঠি শক্ত করলো, এবং নজর রাখলো আগ্রাসী হাঙরগুলোর উপর। ওদের চওড়া চ্যাপ্টা কোদালমুখো মাথা আর সাদা সাদা বুকের পাখনা এখন দেখতে পাচ্ছে সে। এগুলো খুব হিংস্র হাঙ্গর, দুর্গন্ধময়, আবর্জনাভুক, খুনি, আর খিদে পেলে নৌকার হাল বৈঠা সব কিছুই কামড়ে ধরে। ডাঙায় কচ্ছপ ঘুমিয়ে থাকলে এ হাঙররাই কচ্ছপের পা কেটে নেয়, আর যদি পেটে খিদে থাকে পানিতে মানুষকে পর্যন্ত কামড়াতে দ্বিধা করে না, এমনকি সেই মানুষের শরীরে মাছের রক্তের গন্ধ কিংবা মাছের আঁশ লেগে না থাকলেও। আয়, বলল বুড়ো। জোড়া রাক্ষস, চলে এসো। জোড়া রাক্ষস। ওরা এলো, তবে মেকো যেভাবে এসেছিল সেভাবে নয়। ডুব দিয়ে ডিঙির তলায় চলে গেল একটা, এবং মাছটাকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করতে বুড়ো টের পেল ওর ধাক্কায় ডিঙি দুলছে। অন্যটা তার কুতকুতে হলুদ চোখে বুড়োকে মাপল কিছুক্ষণ, এবং তারপর মাছটা আগেও যেখানে একবার বিক্ষত হয়েছে সেখানে কামড় বসাতে অর্ধবৃত্তাকার মুখটা হা করে ধেয়ে এলো। ওর বাদামি মাথা আর পিঠের রেখাটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল কোথায় মস্তিষ্ক মিলিত হয়েছে সুষুম্না কাণ্ডের সঙ্গে। বৈঠায় বাঁধা ছুরিটা সন্ধিস্থলে
সজোরে ঢুকিয়ে দিল বুড়ো। বের করলো, তারপর হাঙরের হলুদ বিড়াল সদৃশ্য চোখে ঢুকিয়ে দিল আবার। মাছটা ছেড়ে দিল হাঙর। মৃত্যুর মুহূর্তে মুখের মাংসটুকু গিলে ফেলে ডুবে গেল। মাছের উপর অপর হাঙরটার হামলায় ডিঙি নড়ছিল তখনও। পালের বাঁধন খুলে দিল বুড়ো, যেন ডিঙি ঘুরে যায় আর হাঙরটা বেরিয়ে আসে নিচ থেকে। যখন হাঙরকে দেখতে পেল সে ঝুঁকে পড়ে ঘাই মারল। ছুরিটা ঢুকলো না ভেতরে। শক্ত চামড়ায় সামান্য আঁচড় কেটে ফসকে গেল। আঘাত লক্ষ্যভ্রষ্ট হওয়ায় শুধু হাতেই নয়, কাঁধেও চোট পেল সে। কিন্তু হাঙর মাথা জাগিয়ে দ্রুত উঠে এলো উপরে এবং ওর নাক পানি থেকে বেরিয়ে এসে মাছের গায়ে ঠেকতেই বুড়ো গ্যাঁচ করে ছুরি ঢুকিয়ে দিল ভোঁতা মাথাটার মাঝখানে। ছুরিটা টেনে বের করে ফের একই জায়গায় ঘাই মারল বুড়ো। কিন্তু হাঙর চোয়াল চেপে ঝুলে রইল মাছের সঙ্গে এবং বুড়ো ওর বা চোখে আঘাত হানল। হাঙরটা তবু ঝুলে রইল ওখানে। ছাড়বি না বলে ওর কোষেরুকা আর মস্তিষ্কের সন্ধিস্থলে ছুরিটা আমূল ঢুকিয়ে দিল বুড়ো। এখন একেবারে সহজ মার। ও অনুভব করল তরুণাস্থি ছিন্ন ভিন্ন হয়ে গেল। এবার বৈঠা টেনে বের করে হাঙরের মুখে ছুরি ঢোকালো বুড়ো। চার দিয়ে বন্ধ চোয়াল দুটো খুলে ফেলল। চলে যাও রাক্ষস, 1 মাইল গভীরে নেমে যাও। তোমার বন্ধুর সাথে মোলাকাত করো গিয়ে, অথবা ওটাই তোমার মা ছিল হয়তো। ছুরির ফলা মুছে বৈঠা নামিয়ে রাখলো বুড়ো। তারপর পাল ঠিক করে আগের পথে ডিঙি ভাসালো। নিশ্চয় ওর শিকি পরিমাণ ছিঁড়ে নিয়ে গেছে ওরা। এবং সেরা অংশটুকু উচ্চকণ্ঠে বলল বুড়ো, গোটা ব্যাপারটাই যদি স্বপ্ন হতো, আমি আদেও না ধরতাম ওকে, খুব ভালো হতো। আমি দুঃখিত মাছ, সব কিছু গোলমাল হয়ে গেল। থামল সে। এখন আর মাছটার দিকে তাকাতে ইচ্ছে হচ্ছে না ওর। রক্তক্ষরণে আর পানিতে ধুয়ে গিয়ে ওর শরীরটা আয়নার পেছন দিককার পায়রা লাগান রূপালি অংশের মতো লাগছে দেখতে। কেবল ওর ডোরাগুলো ঠিকই দেখা যাচ্ছে। আসলে অত দূরে যাওয়া আমার ঠিক হয়নি মাছ, বলল সে। তোমার জন্যে না, আমার জন্যও না। আমি সত্যিই খুব দুঃখিত মাছ। এবার নিজেকে বলল সে, ছুরির বাঁধনটা দেখে নাও, খেয়াল করো ওটা ছিঁড়ে গেছে কিনা। তারপর তোমার হাত ঠিক করে নাও, কারণ আরও আসবে। ছুরিটা ছান দেওয়ার জন্যে একটা পাথর থাকলে হতো। বৈঠার হাতলে বাঁধনটা পরখ করে বলল বুড়ো, একটা শান দেওয়ার পাথর আমার আনা উচিত ছিল। আরও অনেক জিনিসই আনা উচিত ছিল তোমার, ভাবল সে। কিন্তু তুমি সেগুলো আনোনি বুড়ো। যা করনি তা নিয়ে ভাববার সময় এটা নয়। যা আছে তা দিয়ে কতটুকু কি করতে পারো তাই বরং ভেবে দেখো। ঢের উপদেশ দিয়েছ তুমি, চিৎকার করে উঠল সে। এসব আর ভালো লাগছে না আমার। বগলের তলায় হাল চেপে ধরে হাত দুটো পানিতে ডুবিয়ে দিল ও, আর ডিঙি ভেসে চলল সামনে। খোদা মালুম ওই শেষের হাঙরটা কতখানি খেয়ে ফেলেছে, বলল ও। তবে নৌকাটা অনেক হালকা লাগছে এখন। মাছের ক্ষতবিক্ষত পেটটার কথা সে ভাবতে চাইল না। জানে হাঙরের ঝটকায় যতবার দুলে উঠেছে ডিঙি, ততবারই মাংস খুবলে খেয়েছে ওরা। আর মাছটা এখন সমস্ত হাঙর কুলের জন্য প্রশস্ত রাজপথ নির্মাণ করেছে গোটা সমুদ্রে। ওই মাছ একজন লোককে সারা শীত বাঁচিয়ে রাখতে পারত, ভাবল সে। এসব আর চিন্তা করো না তো, শুধু বিশ্রাম নাও। আর ওর যেটুক অবশিষ্ট আছে এখনও তা রক্ষা করতে যত্ন নাও হাত দুটোর। পানিতেই এখন যে পরিমাণ গন্ধ, তাতে আমার হাতের রক্তের গন্ধে কিছুই ইতরভেদ হবে না।
তাছাড়া ওগুলো থেকে ততটা রক্ত ঝরছে না। এমন কিছু কাটেনি যে চিন্তার কারণ ঘটবে, বরং রক্ত ঝরায় বা হাতটা হয়তো অবশ হবে না। আর আর কি নিয়ে চিন্তা করা যায় এবার? ও ভাবল, কিছু না। সমস্ত চিন্তা বাদ দিয়ে আরও হাঙর আসার অপেক্ষায় থাকতে হবে আমাকে। সত্যি সত্যি যদি স্বপ্ন হতো ব্যাপারটা খুব ভালো হতো, ভাবল সে। তবে কে বলতে পারে, হয়তো শেষ পর্যন্ত ভালোই ভালোই চুকে যাবে সব কিছু। এরপর যে হাঙরটা এলো সেটা একটা চ্যাপ্টা কোদাল মুখো, খোয়ারে হানা দেয়া শুয়োরের মতো করে এলো সে। অবশ্য আদৌ যদি কোনো শুয়োরের হা অত বিরাট হয়, যার ভেতর অনায়াসে তোমার মাথা ঢুকিয়ে দিতে পারো তুমি। বুড়ো প্রথমে মাছটাকে আঘাত করার সুযোগ দিল ওকে, তারপর বৈঠায় বাঁধা ছুরিটা ঢুকিয়ে দিল ওর মস্তিষ্কে। কিন্তু হাঙরটা ঝটকা মেরে ডিগবাজি দিয়ে সরে গেল পেছনে এবং ছুরির ফলাটা ভেঙে গেল। নৌকা চালানোয় মন দিল বুড়ো। বিরাট আকার হাঙরটা প্রথমে পূর্ণ আকৃতিতে, তারপর ছোট এবং সব শেষে বিন্দু হয়ে ধীরে ধীরে পানিতে ডুবে গেল। কিন্তু সেই দৃশ্য একবারের জন্যও দেখল না সে। ওই দৃশ্য সবসময়ই আকৃষ্ট করে বুড়োকে, কিন্তু এখন সে একবার তাকিয়ে পর্যন্ত দেখল না। আমার কোষটা রয়েছে এখনো, ও বলল, তবে এতে আর কাজ হবে না কিছু। অবশ্য দুটো বৈঠা হালার একটা ছোট মুগুর রয়েছে আমার কাছে, এবার ওদের কাছে আমি জব্দ, ভাবল সে। মুগুর পেটা করে হাঙর মারার বয়স আমার নেই, তবু যতক্ষণ ওই বৈঠা দুটো আর হাল আর ছোট মুগুরটা রয়েছে আমি আপ্রাণ চেষ্টা করে যাব। হাত দুটো ভেজাতে আবার সে ওগুলো পানিতে ডোবালো। বেলা পড়ে আসছিল, অথচ সমুদ্র আর আকাশ ছাড়া কিছুই চোখে পড়ে না ওর। আগের চেয়ে বাতাসের বেগ বেড়েছে এখন। ও আশা করছে শিগগিরই দেখতে পাবে ডাঙা। তুমি ক্লান্ত হয়ে পড়েছ বুড়ো, বলল সে। ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়েছ। সূর্যাস্তের ঠিক আগে আগে আবার ওকে আক্রমণ করলো হাঙর। বুড়ো দেখল মাছটা পানিতে যে প্রশস্ত পথ তৈরি করেছে তা ধরে এগিয়ে আসছে বাদামি পাখনাগুলো। এবার আর ওরা গন্ধ শুকে শুকে আসছে না, পাশাপাশি সাঁতার কেটে সোজা এগিয়ে আসছে ডিঙির দিকে। হাল আটকে নিল সে। পালের দড়িটা বেঁধে পেছনের গোলইয়ের নিচ থেকে মুগুরটা বের করলো। আসলে এটা একটা ভাঙা বৈঠার হাতল, কেটে 2.5 ফুটের মতো করে নেওয়া হয়েছে। হাতলটা ছোট, ফলে মাত্র এক হাতে ওটার সদ্ব্যবহার করতে পারবে সে। ডান হাতের আঙুলগুলো ছড়িয়ে মুগুরটা শক্ত করে ধরল ও। চোখ রাখল আগ্রাসী হাঙর দুটোর দিকে। দুটোই সেই রাক্ষসের জাতের। প্রথমটাকে আমি মাছের বেশ কাছে আসতে দেব, বুদ্ধি আটল ও। তারপর হয় ওর নাকের জোড়া অথবা চাঁদি বরাবর মারব। একসঙ্গে হানা দিল দুটো হাঙর, এবং যখন ওর সবচেয়ে কাছেরটা হা করে মাছের রূপালি শরীরে কামড় বসালো, মুগুরটা শূন্যে তুলে ও প্রচণ্ড এক বাড়ি মারল হাঙরের খুলিতে। মুগুরটা মাথায় আঘাত করতেই এক ধরনের থলথলে পদার্থের অস্তিত্ব অনুভব করল সে, এবং সেই সাথে শক্ত হাড়ের আভাসও পেল। তারপর হাঙরটা যখন মাছ ছেড়ে দিয়ে তলিয়ে যেতে শুরু করলো, ওর নাকের সংযোগ স্থলে আর একবার আঘাত করল। অপর হাঙরটা ইতিমধ্যে বার কয়েক হামলা চালিয়েছে, এখন আবার মুখোপাদান করে তেড়ে এলো সে। মাছটাকে যখন কামড়ে ধরল ও, বুড়ো দেখতে পেল ওর চোয়ালের দুপাশে সাদা সাদা মাছের মাংস লেগে রয়েছে। ওর দিকে মুগুর ঘোরালো সে, কিন্তু আঘাতটা কেবল কপালে লাগলো, এবং হাঙরটা ওর দিকে একবার তাকিয়ে আরও খানিকটা মাংস ছিঁড়ে নিল। আবার মুগুর ঘুরিয়ে ওকে বাড়ি মারল বুড়ো,
কিন্তু ও তখন মাংস গিলতে দূরে সরে যাচ্ছিল, ফলে আঘাতটা ওর পুরো থলথলে চর্বিতেই লাগলো শুধু। আয় রাক্ষস, বলল বুড়ো, আয় আর একবার। চকিতে ধেয়ে এলো হাঙর এবং মাছের গায়ে কামড় বসাতেই ওকে আঘাত করলো বুড়ো। মুগুরটা যতটা পারে উঁচুতে তুলে সজোরে নামিয়ে আনলো সে। এবার ও খুলির হাড়টাকে অনুভব করতে পারল এবং খানিকটা আলগা মাংস ছিঁড়ে নিয়ে হাঙরটা আস্তে আস্তে তলিয়ে যাবার সময় আবার একই জায়গায় ওকে আঘাত করলো সে। ওর ফিরে আসার অপেক্ষায় সতর্ক হয়ে রইল বুড়ো, কিন্তু দুটো হাঙরের একটাও দেখা দিল না। তারপর একটাকে পানির উপরে চক্রাকারে বিলি কাটতে দেখল সে, অন্যটার পাখনা দেখতে পেল না। ওদের মারতে পারবো এ আশা করা বৃথা, ভাবল সে। আমার সুবিধা মতো সময়ে পেলে অবশ্য পারতাম, তবে দুটোকেই জখম করেছি মারাত্মকভাবে, আর ওদের অবস্থাও এখন নিশ্চয় সঙ্গীন। দু হাতে যদি আমি চালাতে পারতাম বৈঠাটা, নিশ্চয় মারতে পারতাম প্রথমটাকে, এমনকি এখনও পারি। ও ভাবল। ওর আর মাছের দিকে ফিরে তাকাবার ইচ্ছে হয় না, জানে অর্ধেকটাই গেছে ওর। ও যখন হাঙরগুলোর সঙ্গে লড়ছিল তখনই ডুবে গেছে সূর্য। একটু বাদেই আধার নামবে, বলল সে। তখন হাবানার বাতি আমার দেখতে পাবার কথা, আর যদি খুব বেশি পূবে চলে এসে থাকি নতুন বালুচরগুলোর একটার আলো দেখতে পাবো। তীর থেকে নিশ্চয় এখন আর খুব বেশি দূরে নেই আমি, ও ভাবে। সম্ভবত আমার জন্য খুব একটা চিন্তিত হয়নি কেউ। অবশ্য চিন্তা করার মতো একমাত্র ওই ছেলেটাই আছে, তবে আমি নিশ্চিত আমার উপরও আস্থা হারাবে না। প্রবীণ জেলেদের অনেকেই চিন্তা করবে, এবং অন্যান্য আরও অনেকে ও আন্দাজ করল। ভালো একটা পল্লীতে বাস করি আমি। মাছটার সঙ্গে আর কথা বলতে পারছে না ও, কারণ মাছটা ভয়ঙ্করভাবে বিক্ষত। তারপর চকিতে আর একটা চিন্তা এলো ওর মাথায়। সেই আধখানা মাছকেই উদ্দেশ্য করে ও বলল, মাছ, কি অপূর্বই না ছিলে তুমি। আমি সত্যিই খুব দুঃখিত। অত দূরে চলে গিয়েছিলাম, আমাদের দুজনারই সর্বনাশ করেছি আমি। তবে আমরা অনেকগুলো হাঙরকে শেষ করেছি, তুমি আর আমি, আর জখম করেছি আরও বেশ কটাকে। এ পর্যন্ত তুমি কত হাঙর মেরেছ বুড়ো মাছ? তোমার মাথার ওই বর্ষাটা নিশ্চয় তুমি অকারণে রাখনি। মাছের কথা ভাবতে ভালো লাগে ওর, এবং জীবিত থাকলে হাঙরগুলোর কি দশা করতে পারত ও তার কথা। আমার উচিত ছিল ওর ছুছালো ঠোঁটটা কেটে নিয়ে তাই দিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করা, ও ভাবল। কিন্তু এখানে তো কোনো কুঠার নেই, আর ছুরিটাও গেছে। তবে যদি থাকতো আর ওটা কেটে বৈঠার হাতলে আমি পারতাম বেঁধে নিতে, একখানা অস্ত্রই হতো বটে। তখন আমরা হয়তো একসঙ্গে লড়তে পারতাম ওদের বিরুদ্ধে। এখন ওরা যদি রাতে আসে কি করবে তুমি? কি করবারই বা আছে তোমার? যুদ্ধ, বলল সে। মরার আগে পর্যন্ত ওদের সঙ্গে লড়ব আমি। কিন্তু এই অন্ধকার রাতে উপকূলে যখন কোনো আলোর ছিটে ফোঁটাও নেই, শুধু বাতাসের সনসন আওয়াজ আর পালের একঘেয়ে টান বোঝা যায়। মাঝে মাঝে তার মনে হয় সে বুঝি মরে গেছে। হাত জোর করে তালু দুটো অনুভব করল সে। না, মরেনি ওগুলো। ছেফ মুঠি খোলা বন্ধ করেই জীবনের যন্ত্রণাকে সে নতুন করে উপলব্ধি করতে পারছে। পেছনের গলুইতে গা এলিয়ে দিয়েছে ও, টের পেল ও মরেনি। তার ঘাড় দুটো ও তাই বলছে। মাছটা ধরতে পারলে ফাতেহা পাঠ করব অস্বীকার করেছিলাম, ও ভাবল। এখনও সেগুলো পড়া বাকি আছে, কিন্তু এখন আমি ভীষণ ক্লান্ত, পড়বার শক্তি নেই। তার চেয়ে বরং
ছালাটা কাঁধের উপর চাপিয়ে শুয়ে পড়ি। গলুইয়ে শুয়ে হাল ধরে রইল সে। আকাশে আলো ফোটার অপেক্ষায় রয়েছে। এখনো মাস্টার আধখানা আছে আমার কাছে। ও ভাবল হয়তো ওর সামনের অংশটা বাড়ি নিয়ে যেতে পারবো আমি। ভাগ্য আমার কিছুটা সুপ্রসন্ন নিশ্চয় হবে। না, বলল সে, যে মুহূর্তে তুমি বাইরের সমুদ্রে চলে গেছো তুমি তোমার ভাগ্যের সীমা লঙ্ঘন করেছ। কি আবল তাবল ভাবছ, সশব্দে বলল সে। সজাগ থেকে নৌকা চালিয়ে যাও। এখনো হয়তো ভাগ্যের সহায়তা পেয়ে যেতে পারো তুমি। ভাগ্য জিনিসটা কোথায় বিক্রি হয় জানলে আমি কিনতাম খানিকটা। ও বলল, কিন্তু কিনতাম কি দিয়ে? নিজেকেই প্রশ্ন করে ও। দুটো অকেজো হাত, একটা ভাঙা ছুরি আর হারিয়ে যাওয়া হারপুন দিয়ে কি আমি কিনতে পারতাম তা? অসম্ভব না, বলল সে। সমুদ্রে কাটান 84টা দিন দিয়ে তো তুমি কিনবার চেষ্টা করেছিলে ওকে, আর ওরাও তোমার কাছে বিক্রি করে ফেলেছিল প্রায়। উদ্ভট চিন্তাভাবনা করা আমার উচিত হচ্ছে না। ও ভাবল, ভাগ্য এমন একটা জিনিস যা নানা রূপ ধরে আসে। কে চিনতে পারে তাকে? তবে যে চেহারাতেই আসুক আমি তার কিনব কিছুটা, আর এজন্য যা মাসুল চায় ওরা দেব। হায়, এখন যদি আমি কিছুটা আলোক রশ্মিও দেখতে পেতাম, ভাবল সে। আমি তো অনেক কিছুই পেতে চাই, তবে এ মুহূর্তে ওটাই আমার চাহিদা। হাল ধরার জন্য আর একটু আরাম করে বসতে চেষ্টা করলো ও। পিঠের ব্যথা থেকে উপলব্ধি করলো এখনো মরেনি সে। রাত প্রায় 10টা নাগাদ ও পানিতে শহরের প্রতিবিম্বিত আলোকরশ্মি দেখতে পেল। চাঁদ ওঠার আগে যেরকম আভা বেরোয় আকাশে, প্রথম দিকে তেমনি আবছাভাবে দেখা যাচ্ছিল ওগুলো। তারপর স্পষ্ট হয়ে বাতাসের সাথে ফুঁসে ওঠা সমুদ্রের অনেক দূর অবধি দেখা গেল। আলোর ভেতর দিয়ে এগিয়ে চলে ও। ভাবছে এখন সে অচিরেই চোতের সীমায় গিয়ে পড়বে। এবার সব প্রতীক্ষার অবসান হবে, ভাবল ও। সম্ভবত ওরা আবার আক্রমণ করবে আমায়, কিন্তু একজন নিরস্ত্র মানুষ অন্ধকারে কি বা করতে পারে ওদের বিরুদ্ধে? ইতিমধ্যে আড়ষ্ট হয়ে গেছে সে। ব্যথায় জর্জরিত সমস্ত জখম আর শরীরের অবসন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বিষিয়ে উঠছে রাতের ঠান্ডায়। আর যেন লড়াই করতে না হয় আমায়, কামনা করল ও। মন থেকে বলছি আমি, আর যেন লড়তে না হয়। তবু মাঝরাত নাগাদ আবার লড়াই করল সে, যদিও এখনও জানে এ লড়াই অর্থহীন। ঝাঁক বেঁধে এসেছে ওরা, এবং অন্ধকারে ও শুধু পাখনা দিয়ে ওদের পানি কাটার দাগ আর মাছের উপর লাফিয়ে পড়ার সময় ওদের গায়ে ফসফরাসের ছটা দেখতে পাচ্ছে। মাথাগুলো লক্ষ্য করে মুগুর চালায় সে, আর শুনতে পায় নিচে মাছের গায়ে ওদের কামড় বসানোর শব্দ। ডিঙির দুলুনি মরিয়া হয়ে অন্ধের মতো মুগুর চালাতে লাগলো ও। তারপর টের পেল কেউ কামড়ে ধরেছে মুগুরটা, এবং পর মুহূর্তে ওটা ফসকে গেল তার হাত থেকে। নৌকা থেকে এবার হালের কাঠিটা টান মেরে খুলে নিল ও। দুহাতে আঁকড়ে ধরে ওটা দিয়েই অনাবরত এলোপাথারি আঘাত করতে লাগলো। কিন্তু ওরা তখন সামনের গলইয়ের কাছে হামলা চালিয়েছে। ছুটে যাচ্ছে একের পর এক, জোড়ায় জোড়ায় খুবলে ছিঁড়ে নিচ্ছে মাংস। এবং তারপর যখন আর এক দফা হামলা চালানোর জন্য ঘুরে আসছিল, পানির তলায় মাংসখণ্ডের গায়ে ফসফরাসের আভা দেখা যাচ্ছিল। একটা সবশেষে একেবারে মাছের মাথা লক্ষ্য করে ছুটে এলো। সঙ্গে সঙ্গে ও বুঝে গেল সব শেষ হয়ে গেছে। হাঙরটা মাছের শক্ত অছেদ্য ঘাড় কামড়ে ধরতে হালের কাঠি ঘুরিয়ে হাঙরের মাথায় ও আঘাত করল।
বারবার ওটা দিয়ে আঘাত করতে লাগলো সে। তারপর কাঠিটা ভেঙে যাবার শব্দ পেল। এবার ভাঙা কাঠির চোখা মাথা দিয়েই ঘাই মারল হাঙরটাকে। টের পেল কাঠিটা ঢুকে গেছে ভেতরে এবং ওটা চোখা, এ কথা বুঝতে পেরে আবার ঢুকিয়ে দিল। মাছ ছেড়ে দিয়ে হাঙরটা ভেসে চলে গেল স্রোতের টানে। ওটাই ছিল ওই ঝাঁকের শেষ হাঙর। এরপর আর ওদের খাওয়ার মতো কিছু অবশিষ্ট রইল না। নিঃশ্বাস নিতে এখন কষ্ট হচ্ছে বুড়োর। বিষাদ হয়ে গেছে মুখ, কেমন যেন তামাটে আর মিষ্টি স্বাদ। মুহূর্তের জন্য একটু ঘাবড়ে যায় সে। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে আসে সব। মহাসমুদ্রে থুতু ফেলে চিৎকার করে ওঠে ও, খা শয়তানের দল, এটাও খা। আর তোরা একটা মানুষকে মেরে ফেলেছিস ভেবে ফুর্তি কর। ও জানে ও এখন সম্পূর্ণ নিঃস্ব এবং এর কোনো প্রতিকার নেই। পেছনের গলিতে ফিরে এসে ও বসে পড়ল। দেখল কাঠির চোখা মাথাটা হাঙরের খাজে লাগসই ভাবে ঢুকে যাবে এবং নৌকা চালাতে অসুবিধে হবে না। চোখা মাথাটা হালের খাজে লাগসইভাবে ঢুকে যাবে এবং নৌকা চালাতে অসুবিধে হবে না। ছালাটা কাঁধের উপর টেনে দিয়ে ডিঙি সোজা করে নিল ও। এখনও হালকা চালে ভেসে চলেছে। সমস্ত মন বিকার শূন্য, ভাবনাহীন। এখন সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে সে। কেবল নিজ বন্দরে পৌঁছাবার জন্য যথাসম্ভব দীর্ঘতা আর কৌশলের সঙ্গে ডিঙিটা চালিয়ে যাচ্ছে। গভীর রাতে কয়েকটা হাঙর এলো। খাবার টেবিল থেকে অনেকে যেভাবে উচ্ছিষ্ট কারাকারি করে তুলে নেয়, তেমনিভাবে মাছের কঙ্কালটাকে কামড়াতে বুড়ো তাকিয়েও দেখল না ওদের। নৌকা চালনা ছাড়া আর কোনো দিকে তার নজর নেই। সে কেবল লক্ষ্য করছে এখন সঙ্গে কোনো বিরাট বোঝা বাধা না থাকায় ডিঙিটা কেমন হালকা চালে আর তরতর করে এগিয়ে চলেছে। অক্ষতই আছে নৌকাটা। ও ভাবল, হালের কাঠিটা ছাড়া আর কোনো ক্ষতি হয়নি, ওটা সহজেই বদলে নেওয়া যাবে। এবার সে ভাটিতে এসে পড়েছে, বুঝতে পারছে ও তীর জুড়ে জনবসতির বাতি দেখতে পাচ্ছে। ও জানে এখনও কোথায় রয়েছে এবং এখান থেকে বাড়ি পৌঁছান কঠিন নয়। বাতাস আমাদের বন্ধু, মনে মনে বলল। তারপরে একটু থেমে যোগ করল, কখনো কখনো আর শত্রু মিত্র মিলিয়ে এই মহাসমুদ্র। এবং বিছানা, ভাবল সে, বিছানা আমার বন্ধু। শুধু ঘুমানোর জায়গাটা ও ভাবল, আর বিছানা হয়ে উঠবে একটা মহার্ঘ বস্তু। মার খাওয়াটা সোজা, ভাবল। আগে জানতাম না আমি কত সোজা এটা। আচ্ছা, কে মারল তোমায়? ধারণা করতে চেষ্টা করল সে। কেউ না, উচ্চকণ্ঠে বলল সে। আমি সীমা লঙ্ঘন করেছিলাম যখন ছোট্ট পোতাশয়ে ঢুকলো সে। টেরাসের বাতিগুলো নিভে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারে ও ক্রমশ বেড়ে এখন দামাল হাওয়া বইছে, তবু গোটা বন্দর নিঝুম। বড় বড় পাথরের নিচে নুড়ি বিছান ছোট্ট একটা সৈকতে এসে ভিড়ল সে। ওকে সাহায্য করবার মতো কেউ নেই, তাই নিজেই নৌকা টেনে নিয়ে যতটা পারে চড়ায় তুলল। তারপর এগিয়ে গিয়ে বেঁধে রাখলো একটা পাথরের সঙ্গে। মাস্তুল নামিয়ে ও পাল গুটিয়ে ফেললো এবং বাঁধল শক্ত করে। তারপর মাস্তুলটা কাঁধে চাপিয়ে উঠতে শুরু করলো পারবে। এতক্ষণে ও বুঝতে পারল আসলে ও কতটা ক্লান্ত হয়ে পড়েছে। মুহূর্তের জন্যে থেমে পেছন দিকে তাকালো ও রাস্তার বাতির প্রতিফলিত আলোয় দেখল মাস্টার বিশাল লেজ ডিঙির পেছনের গলুই ছাড়িয়ে বহুদূর চলে গেছে। ওর মেরুদণ্ডের সাদা নগ্ন হাড়, ছুচালো ঠোঁট সমেত কালো মাথা আর মাঝখানের সীমাহীন নগ্নতা
ও ওর চোখে পড়ল। আবার উঠতে শুরু করলো সে এবং রাস্তার কিনারে পৌঁছে পড়ে গেল এবং কাঁধে মাস্তুল নিয়ে ওখানেই পড়ে থাকলো কিছুক্ষণ। উঠতে চেষ্টা করলো ও, কিন্তু পারল না। কাঁধে মাস্তুলটা রেখে ওখানে বসলো এবং রাস্তার দিকে তাকালো। ওপাশে একটা বেড়াল হেঁটে চলে গেল নিজের কাজে। কিছুক্ষণ বেড়ালটাকে তাকিয়ে তাকিয়ে দেখলো বুড়ো, তারপর শুধুই রাস্তাটা দেখতে লাগলো। শেষ পর্যন্ত মাস্তুলটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালো ও, তারপর উবু হয়ে ওটা কাঁধে তুলে নিয়ে হাঁটা ধরল রাস্তায়। নিজের ঝুপড়িতে পৌঁছানোর আগে পথে 5 বার বসতে হলো ওকে। ঝুপড়িতে ঢুকে মাস্তুলটা ও দেয়ালে হেলান দিয়ে রাখলো। অন্ধকারে হাতড়ে একটা পানির বোতল খুঁজে পেয়ে পান করলো এক ঢোক। তারপর শুয়ে পড়ল বিছানায় গিয়ে। কাঁধের উপর কম্বলটা টেনে নিল সে। তারপর পিঠ আর পা ঢেকে খবর কাগজগুলোর উপর মুখ গুজে ঘুমিয়ে পড়ল। ওর হাত প্রসারিত, তালু দুটো উপর দিকে ফেরান। সকালে ছেলেটা যখন দরজায় উকি দিল, বুড়ো তখনও ঘুমিয়ে। বাতাস এত জোরে বইছে যে দূরপাল্লার নৌকাগুলো ঘাট ছেড়ে যায়নি। আর ছেলেটাও তাই বেলা পর্যন্ত ঘুমিয়ে রোজকার মতো আজও এসেছে বুড়োর ঝুপড়িতে। ছেলেটা দেখল বুড়োর বুক ওঠানামা করছে শ্বাস প্রশ্বাসের সঙ্গে, এবং তারপর বুড়োর হাত দুটোর দিকে চোখ পড়তে ও কাঁদতে শুরু করলো। কফি আনতে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল সে এবং পথে কাঁদল সারাক্ষণ। বহু জেলে ডিঙির পাশে বাঁধা বস্তুটা ভিড় করে দেখছিল আর একজন। প্যান্ট গুটিয়ে পানিতে নেমে গিয়ে মাছ ধরা দড়ি দিয়ে মেপে দেখছিল কঙ্কালটার দৈর্ঘ্য। ছেলেটা নেমে গেল না। আগেই সে একবার ঘুরে এসেছে ওখানে, এবং এতক্ষণ ধরে ওর হয়েই ডিঙিটা পাহারা দিচ্ছে একজন জেলে। কেমন আছে ও? চেঁচিয়ে জিজ্ঞেস করলো একজন জেলে। ঘুমাচ্ছে, জবাব দিল ছেলেটা। ওরা যে ওর কান্না দেখতে পাচ্ছে সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই ওর। ওকে তোমরা কেউ বিরক্ত করো না। নাক থেকে লেজ পর্যন্ত 18 ফুট লম্বা। যে জেলেটি মাছ মাপছিল সে বলে উঠল চিৎকার করে। আমি বিশ্বাস করি, বলল ছেলেটা। টেরাসে ঢুকে এক পেয়ালা কফি চাইল ও। গরম আর প্রচুর দুধ চিনি মিশিয়ে। আর কিছু না, পরে দেখব কি খেতে পারে ও। একখানা মাছ ছিল বটে, বলল দোকানি। এত বড় মাছ আর দেখিনি। কাল তুমি যে 2টো মাছ ধরেছিলে সেগুলো চমৎকার ছিল। চুলোই যাক আমার মাছ, বলে আবার কাঁদতে শুরু করে ছেলেটা। তুমি কিছু খাবে? দোকানি জিজ্ঞেস করলো। না, বলল ছেলেটা। ওদের বলে দিও সান্তিয়াগোকে যেন বিরক্ত না করে। আমি আবার আসব। ওকে বলো ওর জন্য আমি সত্যি খুব ব্যথিত। ধন্যবাদ, বলল ছেলেটা। কৌটায় করে গরম কফি নিয়ে বুড়োর ঝুপড়িতে ফিরে এলো ছেলেটা, এবং ও না জেগে ওঠা পর্যন্ত ওর পাশেই বসে রইল। একবার মনে হলো ও বুঝি এবার জেগে উঠবে, কিন্তু ফের গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়ল সে, এবং ছেলেটা রাস্তার ওপাশে গিয়ে কফি গরম করার জন্যে কয়েকটা লাকড়ি ধার করে আনলো। অবশেষে জেগে উঠল বুড়ো। উঠো না, বলল ছেলেটা। এটা খেয়ে নাও। একটা গিলাসে খানিকটা কফি ঢেলে দিল ও। গিলাসটা নিয়ে বুড়ো কফিটুকু খেয়ে ফেলল। ওরা আমাকে হারিয়ে দিয়েছে, ম্যানোলিন, ও বলল। সত্যি সত্যি হারিয়ে দিয়েছে। ও তোমাকে হারায়নি, মাছটা না? না, সত্যি তাই। ওটা পরের ঘটনা। পেড্রিকো ডিঙি আর জিনিসপত্র পাহারা দিচ্ছে। মাথাটা দিয়ে কি করবে তুমি? পেড্রিকো নিয়ে যাক, ভেঙে মাছের চার বানাবে। আর ঠোঁটটা? মন চাইলে তুমি নাও। চাই, বলল ছেলেটা। এবার অন্যান্য ব্যাপারগুলো নিয়ে ভাবতে হয় আমাদের। ওরা কি আমার খোঁজ করেছিল? অবশ্যই, উপকূলরক্ষী আর প্লেন দিয়ে। মহাসমুদ্রটা খুব বড় আর ডিঙি ছোট।
তাই খুঁজে পাওয়া মুশকিল, বলল বুড়ো। ও খেয়াল করলো নিজের আর সমুদ্রের সাথে কথা বলার চাইতে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারাটা কত আনন্দের। তোমাকে আমার খুব মনে পড়েছে, বলল ও। কটা ধরলে এই কদিনে? প্রথম দিন একটা, দ্বিতীয় দিন একটা, আর তৃতীয় দিনে দুটো। সাব্বাস। এবার থেকে আবার আমরা দুজন একসাথে মাছ ধরব। না, আমি ভাগ্যবান নই, যতটুকু ছিলাম তাও শেষ হয়ে গেছে। নিকুচি করি ভাগ্যের, বলল ছেলেটা। ভাগ্যকে আমি গড়ে নেব। তোমার পরিবারের লোকেরা কি বলবে পরোয়া করি না। কাল দুটো ধরেছি আমি, তবু এখন থেকে একসাথে মাছ ধরবো আমরা, কারণ আমার এখনও অনেক কিছু শেখার আছে। আমাদের তাহলে খুব ভালো একটা বর্ষা লাগবে, এবং সব সময় নৌকাতেই থাকবে ওটা। পুরান ফোর্ড গাড়ির স্প্রিং থেকে তুমি একটা ফলা তৈরি করে নিতে পারবে। গুয়ানোবাকোয়ায় গিয়ে ধার দিয়ে নেব আমরা। খুব ধারালো হওয়া চাই, আর যাতে ভেঙে না যায় তাই পান দেয়া চলবে না। আমার ছুরিটা ভেঙে গেছে, আর একটা ছুরি এনে দেব আমি, আর স্প্রিংটাও ধার করে নেব। এই ঝোড়ো হাওয়া কদিন চলবে? 3 বা তার বেশিও হতে পারে। আমি এর মাঝে সব কিছু জোগাড় করে ফেলব, বলল ছেলেটা। তুমি তোমার হাত ঠিক করে নাও বুড়ো। আমি জানি কিভাবে ওগুলোর যত্ন নিতে হয়। তবে রাতে একবার থুতু ফেলার সময় বিজাতীয় স্বাদ অনুভব করেছিলাম মুখে, আর মনে হয়েছিল বুকের ভেতর কি যেন ভেঙে গেছে। ওটাও তাহলে ঠিক করে নাও, বলল ছেলেটা। শুয়ে থাকো বুড়ো, আমি তোমার ধোয়া শার্টখানা নিয়ে আসছি, আর কিছু খাবার। এই কদিনের খবর কাগজও আনবে, বলল বুড়ো। তাড়াতাড়ি সেরে ওঠো তুমি, কারণ আমার এখনো বেশ কিছু শেখার আছে, আর তুমি সব কিছুই শেখাতে পারবে আমাকে। কী রকম ভোগান্তি হয়েছে তোমার? অনেক, বুড়ো বলল। আমি খাবার আর কাগজ নিয়ে আসছি, ছেলেটা বলল। তুমি ততক্ষণ বিশ্রাম করো বুড়ো। ওষুধের দোকান থেকে তোমার হাতের জন্যেও কিছু নিয়ে আসবো আমি। পেড্রিকোকে যেন বলতে ভুলে যেও না, মাথাটা ওর। না, আমার মনে থাকবে। ঝুপড়ি থেকে বেরিয়ে ছেলেটা ভাঙা প্রবাল পাথরের রাস্তায় নামলো। আবার কাঁদছে ও। সেদিন বিকেলে একদল পর্যটক এলো টেরাসে। একটি মেয়ে পানির ভেতর তাকাতে খালি বিয়ারের টিন আর ব্যারাকুডার ভাগাড়ের মাঝে একটা বিশাল শ্বেতশুভ মাছের কাঁটা দেখতে পেল। কাঁটাটার শেষে প্রকাণ্ড লেজ জোয়ারের মাথায় নাচছে। ওদিকে বন্দরের বাইরের সমুদ্রে মাতামাতি করছে তখন একটানা দুরন্ত পূবালি হাওয়া। ওটা কি? সেই বিশাল মাছটার দীর্ঘ মেরুদণ্ড, যেটা এখন নিছক আবর্জনার মতো জোয়ারের টানে ভেসে যাবার অপেক্ষায় রয়েছে। সেটা দেখিয়ে মেয়েটা একজন ওয়েটারকে জিজ্ঞেস করলো। হাঙর, বলল ওয়েটার। আসলে ব্যাপারটা কি ঘটেছে তাই বোঝাতে চাইছিল ও। হাঙরের অমন অপূর্ব সুন্দর লেজ হয় আমি জানতাম না। আমিও না, বলল মেয়েটার পুরুষ সঙ্গী। রাস্তার ওপাশে নিজের ঝুপড়িতে তখন আবার ঘুমিয়ে পড়েছিল বুড়ো। এবারেও উপর হয়ে ঘুমাচ্ছিল সে, আর ছেলেটা পাশে বসে তাকিয়েছিল ওর দিকে। সিংহের স্বপ্ন দেখছিল বুড়ো। সমাপ্ত।